নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত। আজকের জেলার খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি অর্পিতা। বাধা পেরিয়েও দুয়ারে দিদির দূত, অর্থাৎ বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু দিদির দূতেরা জেলায় জেলায় পৌঁছে গিয়েছেন। তার মধ্যেই কিন্তু তাদের মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন রকম ভাবে বাধার মুখে পড়তে হচ্ছে এবং বেশ কিছু মানুষ তাদের ক্ষোভও প্রকাশ করেছেন, রাস্তা নিয়ে হোক, জল নিকাশি ব্যবস্থা নিয়ে হোক, এবং বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু তাদের ক্ষোভ জানিয়েছেন। এরকমই আজকে আমরা যেরকম দেখেছি যে রায়গঞ্জের বিধানসভার অন্তর্গত 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাদিমপুরে বলাই চণ্ডী মাতার পুজো দিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিদি সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠান শুরু করেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তারপর কিন্তু একে একে তিনি গ্রামে পৌঁছেছেন এবং গ্রামবাসীদের কথা শুনেছেন। সেখানে রাত্রি যাপন করবেন আজকের এবং তারপর থেকেই সেখানে তার কর্মসূচি শুরু হবে। অর্থাৎ মানুষের দোরগোড়ায় পৌঁছবে, মানুষের দোরগোড়ায় তিনি পৌঁছে শুনবেন মানুষের কি কি সমস্যা রয়েছে, কোন কোন প্রকল্পগুলো তারা পাননি এবং কি কি সুবিধে তারা কি কি সুবিধের থেকে তারা বঞ্চিত রয়েছেন, সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান। এবং আপনার জেলায় আপনার পঞ্চায়েত নির্বাচনের আগে আপনার পঞ্চায়েতে কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে জেলার খবরে আপনি আমাদেরকে ফোন করতে পারেন 9531693409 এই নাম্বারে। আমাদের ফোন নাম্বার কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং ট্রাইব টিভি পর্দায় সরাসরি আপনারা ফোন করতে পারেন আমাদেরকে 9531693409 এই নাম্বারে। সরাসরি ফোন করে পঞ্চায়েত নির্বাচনের আগে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে, দিদির দূত পৌঁছেছে কিনা বা তারা কি বলছেন, কোন রকম আশ্বাস দিয়েছেন কিনা, সেই সমস্যাগুলো নিয়ে যেগুলো সম্মুখীন হতে হচ্ছে আপনাদেরকে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনি তুলে ধরতে পারেন আমাদের কাছে। ট্রাইব টিভির মাধ্যমে আমরা সরাসরি সম্প্রচার করব আপনার সেই কথা। 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করুন আপনারা। যেমনটা বলছিলাম, আজকে কিন্তু রায়গঞ্জের বিধানসভার অন্তর্গত 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেই পৌঁছে গিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং সেখানে তিনি দিদির দূত হিসেবে পৌঁছে গিয়েছেন এবং দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে তার কর্মসূচি শুরু হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন একবার শুনে নেব। ভাবে নেন বিজেপির আরমাদরা রয়েছে, তারা এই ধরনের কাজ করে থাকে, তো দু একটা জায়গায় ছিঁড়েছে, কিন্তু ওই পোস্টার ছিঁড়ে লাভ নাই। মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি পৌঁছে গেছে, ওখান থেকে কি করে ছিঁড়বেন সেই প্রশ্নটা আমি তুলে ধরছি। না, আমার কাছে কেউ এসে বিক্ষোভ করেনি। হ্যাঁ, উপরন্তু আমি দেখলাম আমাকে ফুলের মালা পরিয়েছে, লোকে ফুলের বিসর্জন করেছে। তো আমি মনে করি এটা মমতা ব্যানার্জির আবেগ, উনার ভালোবাসা, আর আমরা সৈনিক হিসাবে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা যা কাজ করেছি সারা বছর লোকের সাথে, লোকের পাশে থেকে যে লোককে পরিষেবা দিয়েছি, তার ফল হিসাবে লোকের আমাদের ভালোবাসা আর স্নেহ প্রদান। আজকে আমার কর্মসূচি আছে, আপনারা দেখলেন চণ্ডী মন্দির থেকে পুজো অর্চনা করে আজকে এখানে আমরা সমাবেত হয়েছি। এখানে একটা জনসভার একটা আকার ধারণ করেছে। এখানে আমাদের নেতৃত্ববৃন্দ রয়েছে, তারা কিছু বলবে, আমিও কিছু বলবো। বলার পর এখানে একটা জুনিয়র প্রাথমিক স্কুল আছে, সেটা পরিদর্শন করব। তারপর ওইখানে মাজার আছে, সেখানে গিয়ে চাদর চড়াবো। তারপর একটা কার্যকর্তার বাড়িতে, আদিবাসী কার্যকর্তার বাড়িতে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে, সেখান থেকে মধ্যাহ্ন ভোজন হবে। তারপর ক্লোজ ডোর একটা মিটিং করা হয়েছে, এখানকার জ্ঞানীগুণী যারা প্রভাবশীল ব্যক্তিগণ আছেন তাদের সাথে বসবো, এই এলাকার সার্বিক উন্নয়ন কিভাবে করা যেতে পারে তাদের সাজেশন নিব। আর এই ধরনের কর্মসূচি রয়েছে। রাত্রে তারপর নৈশ ভোজ করে রাত্রেই এখানে রাত্রি যাপন আমাদের অঞ্চল। আপনাদের যেরকমটা বলছিলাম, আজকে কিন্তু বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি দিদির দূত হিসেবে পৌঁছে গিয়েছিলেন, বাধা এড়িয়েও দুয়ারে তিনি পৌঁছে গিয়েছিলেন। আমরা বলতে পারি যে জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি, অর্থাৎ তৃণমূলের দিদির সুরক্ষা কবচ কর্মসূচির কবি সুকান্ত ভট্টাচার্যের এই লাইনটা কিন্তু বলতেই পারতো যদি সে কথা বলতে পারতো। পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার শাসক দলের এই কর্মসূচি শুরুর দিন থেকেই নানান ক্ষোভ বিক্ষোভের মুখে পড়েছে এবং একের পর এক নেতাকে সামাল দিতে হয়েছে সাধারণ মানুষের এই ক্ষোভ। মানুষের ক্ষোভ জানার জন্যই এই কর্মসূচি, এমনটাও দাবি করেছেন তারা, এবং অস্বস্তি ঢাকতে পারছে না তৃণমূল নেতৃত্ব, এরকম আমরা কিন্তু বারবার শুনেছি। এই নিয়ে আরো কথা
বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, হুগলি থেকে রয়েছে সোমনাথ ঘোষ এবং পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছে শুভ চক্রবর্তী। হুগলির কাছে যাব, সোমনাথ তোমার কাছে যাব, যে দিদির দুধ পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির দুধ কতটা তাদের এই যে কর্মসূচি কতটা মানুষের কাছে তারা পৌঁছতে পারছে, কি কি রকম সুবিধা অসুবিধা মানুষ যেগুলো পাচ্ছে না, বারবার করে তারা বলছেন, ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের বিধায়কদের কাছে, কাউন্সিলরের কাছে জানিয়েও কোনো রকম কিন্তু কোনো সমাধান পায়নি। ভোটের আগে ভোট বাক্সে এরকম ফল তো তার পড়বেই। সোমনাথ। হ্যাঁ দেখো, হুগলি জেলায় 18টা বিধানসভা রয়েছে, তার মধ্যে 14টা বিধানসভা তৃণমূলের দখলে রয়েছে, 4টে আরামবাগে, 4টে বিধানসভা বিজেপির দখলে রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে যখন তৃণমূলের বিধায়কেরা যাচ্ছে, কিন্তু বিক্ষোভের মধ্যে হুগলি জেলা এখনো পড়েনি। কোনো বিধায়ক হুগলিতে কোনো বিক্ষোভের মধ্যে কোনো বিধায়ক পড়েনি। কিন্তু তারা তাদের আবদার, তাদের যাদের মানুষের কিছু কিছু মানুষের যেমন আবাস যোজনা ঘর অনেক দিন ধরে রেডি হয়নি, আবাস যোজনা ঘরের জন্য তারা ঘর ভেঙে রয়েছে, ঘর ভেঙে পড়েছে, কিন্তু তাদের টাকা ঢুকছে না। এরকম বিভিন্ন জায়গায় তাদের বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে। কিন্তু সেরকম ভাবে পড়তে হয়নি যেরকম ভাবে বিক্ষোভের মধ্যে অন্য বাকি জেলায় পড়ছে তৃণমূল বিধায়কেরা। এবার কিছু কিছু জায়গা যেখানে আরামবাগে দেখা গেছে, আরামবাগে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিধায়ক নেই, বিজেপির বিধায়ক রয়েছে, সেখানকার সাংগঠনিক জেলা নেতৃত্বরা ওখানে গিয়ে দিদির কর্মসূচি পালন করছে। এবং দেখা গেছে জিরাট বলাগড়ে চুচুড়ার বিধায়ক গিয়ে জিরাট বলাগড়ে দিদির কর্মসূচি পালন করছে। এবং বিভিন্ন হসপিটালে ঘুরছে, সেখানে যেমন চুচুড়া ব্যান্ডেল ইএসআই হসপিটালে যেমন দেখা গেছে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার গেছে, সেখানে যেমন দুধের সমস্যা রয়েছে, কিছু হসপিটালের পরিকাঠামোর অসুবিধার মধ্যে যারা পেশেন্টরা রয়েছে তাদের অসুবিধার মধ্যে রয়েছে, তারা জানিয়েছে বিধায়ককে। এইসব নিয়ে সোমনাথ আমরা শুনলাম তোমার কথা এবং আপনাদের আরো একবার বলে রাখি যে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সংক্রান্ত যেই সকল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে, সরাসরি ফোন করুন আপনারা ট্রাইব টিভির পর্দায় 9531693409 এই নাম্বারে। আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে, কোন সুবিধা থেকে আপনি বঞ্চিত রয়েছেন, এখনো পর্যন্ত আপনি জানেনও না বেশ কিছু প্রকল্প সম্বন্ধে, সেই সকল বিষয় নিয়ে জানতে বা আপনার সমস্যা তুলে ধরতে ট্রাইব টিভির মাধ্যমে আপনারা সরাসরি ফোন করুন 9531693409 এই নাম্বারে। আমি যাব শুভর কাছে। শুভ, পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির দুধ, পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি এখন কি বর্তমানে? দেখো, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গত 2রা জানুয়ারি নজরুল মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো একটি ঘোষণা করেছিলেন যে তারা মানুষের কাছে আরো নিবিড়ভাবে পৌঁছে যেতে চান, আর সেই নিরিখেই একটি নতুন কর্মসূচি তারা দলীয়ভাবে চালু করছেন। এই কর্মসূচিতে তাদের দলীয় নেতৃত্ব, নিম্ন স্তরে এবং উচ্চ স্তরে যারা নেতৃত্ব, তারা পৌঁছে যাবেন দলীয় কর্মীদের আরো কাছে, তাদের শুনবেন তাদের বিভিন্ন সমস্যার কথা। এক কথায় বলতে পারা যায় এই কর্মসূচি মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ কোথায় রয়েছে বা সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তাতে কোনো খামতি রয়ে গেল কিনা সেইগুলো জানার কর্মসূচি। স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের। তবে শুভ, তোমাকে একটা কথা বলবো যে বারবার করে কিন্তু বিধায়করা তাদের ক্ষোভের মুখে, তারকা সাংসদ এমনকি যারা রয়েছে, মানুষ কিন্তু বারবার করে বলছেন যে ভোটের সময় তাদেরকে দেখা যায়, তার আগে বা তারপরে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। একেবারে দেখো, তৃণমূলের দুয়ারে দুধ এই কর্মসূচিটাকে বিরোধীরা, বিশেষ করে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল দুয়ারে ভূত। এই প্রচার মানে বিরোধী শিবির, বিশেষ করে গেরুয়া শিবিরের তরফ থেকে বারেবার প্রচার চালানো হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক কথাই যে এলাকায় যখন তৃণমূল নেতৃত্বরা পৌঁছেছেন তখনই দেখা গেছে যে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ক্ষোভের মুখে পড়তে হয়েছে উচ্চ স্তরে যে সমস্ত নেতৃত্ব রয়েছে, অর্থাৎ বিধায়ক বলুন বা এমপিরা বলুন। এই ক্ষোভটা রয়েছে কারণ সরকারের সমস্ত প্রকল্প কিন্তু ইমপ্লিমেন্ট করে নিচু স্তলা যে সমস্ত প্রশাসনিক আধিকারিক, এবং সেগুলো দেখভাল অনেক সময় করেন দলীয় কিছু নেতৃত্ব। সেইখানে যদি সেই ক্ষোভ থাকে, সেটা শোনার জন্যই কিন্তু এই কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছিলেন।
এমনটা ভাবাটা স্বাভাবিক নয় যে এই প্রকল্প বা এই কর্মসূচি খুব স্মুথলি বা স্বাভাবিকভাবে চলবে, এখানে ক্ষোভ থাকবে, মানুষের বিক্ষোভ থাকবে। এটাই কিন্তু এই কর্মসূচির একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। এটা জানাই ছিল দলীয় নেতৃত্বের কাছে এবং সেটা জেনেই কিন্তু এই কর্মসূচি শুরু করা হয়েছিল। একদমই তাই। সোমনাথ, তোমার কাছে জানতে চাইবো যে আগেও তো দিদি কেবল কর্মসূচি চলছিল এবং সেই সময় কিন্তু এতটাও মানুষের যে ক্ষোভ রয়েছে তখন কিন্তু এতটাও প্রকাশ্যে আসেনি। বর্তমানে যে পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে এই রকম একটা রাজ্য জুড়ে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, কি বলবে এটা নিয়ে? দেখো, মানুষ এই কারণেই যে দিদির কর্মসূচি যে কারণেই মমতা ব্যানার্জির হাত ধরে যেটা শুরু হয়েছে, চিন্তাধারা নিয়ে এসে যে মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যা কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরা, তাদেরকে যে জানা বলা, যে কিছু কিছু কিন্তু আমাদের হুগলি জেলায় দেখা যাচ্ছে যে মানুষের ক্ষোভ গুলো যে চেপে তারা রাখছে, এটাই একটা চিন্তার কারণ নিয়ে আসছে। মানুষে তাদের ক্ষোভ কোনো বিধায়কদের কাছে তুলে ধরছে না। যেমন আবাস যোজনা, যেমন রাস্তাঘাট হয়নি, বিভিন্ন গ্রামে দেখা যাচ্ছে রাস্তাঘাট ভেঙে রয়েছে, অনেকদিন ধরে ব্রিজ ভাঙা পড়ে রয়েছে, সেই ব্রিজ এখনো পর্যন্ত হচ্ছে না। এই যে ক্ষোভ কোনো মানুষকে বিধায়ককে কিন্তু জানাচ্ছে না, বা যারা যারা উচ্চ পদস্থের, কিছুদিন আগে দেখেছিলাম যে দত্তপুকুরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের যখন তিনি তখন গিয়েছিলেন দত্তপুকুরে উত্তর 24 পরগনায়, তখন তাকে যখন অভিযোগ জানাতে গিয়েছিল সাধারণ মানুষ, তখন তার সামনেই কিন্তু চড় মারা হয়েছিল। হ্যাঁ, এটা কিছু কিছু জায়গায় বিধায়কের কাছে ক্ষোভ উতরে দিচ্ছে। কিছু কিছু জায়গায় এরকম দেখা যাচ্ছে, কিছু কিছু জেলায় দেখা যাচ্ছে যে বিধায়কের কাছে বিভিন্ন তাদের যা রাগ, যা দীর্ঘদিন ধরে তাদের আকাঙ্ক্ষা, দীর্ঘদিন ধরে তাদের কোনো কাজ হচ্ছে না, সেগুলো বিধায়ককে কিন্তু যেখানে যেখানে যে কারণে এই দিদির কর্মসূচিটা নিয়ে শুরু করা হয়েছে, যেসব জায়গায় যে দেখা যাচ্ছে, যেসব জায়গায় যে ক্ষোভ তারা বলছে না, যে সাধারণ মানুষেরা তাদের ক্ষোভ জানাচ্ছে না, সেই সব জায়গাতেই নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে যে তারা কি ভোট বাক্সতে তাদের রাগটা, ক্ষোভটা তারা কি সেটা উজাড় করে দেবে, এটাই জানার বিষয় আছে। একদমই তাই। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছে যে পঞ্চায়েত ভোটের আগে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার কোথাও না কোথাও ফল পড়তে পারে কিন্তু ভোট বাক্সে। এরকমই পঞ্চায়েত নির্বাচনের আগে আপনার এলাকার সমস্যা নিয়ে সরাসরি ট্রাইব টিভির মাধ্যমে আপনারা কিন্তু জানাতে পারেন 9531693409 এই নাম্বারে আপনার কথা আমরা তুলে ধরবো। 9531693409 এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আমরা দিদির দুধ নিয়ে বাধা এড়িয়েও দুয়ারে দিদির দুধ এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে জেলার খবর রয়েছে এবং সরাসরি ফোন কল রয়েছে আমাদের একটা পূর্ব মেদিনীপুর থেকে শেখ নুরুল রয়েছে। কি অভিযোগ রয়েছে আপনার? স্যার, সমস্যা হচ্ছে কি, লক্ষ্মী ভান্ডার আজ আমাদের বললো স্বাস্থ্য সাথী কার্ড করো, স্বাস্থ্য সাথী কার্ড করলাম, করার পরে স্যার একদম দুইজনে, একজন সায়রা বিবি, বুঝতে পারলাম, আর সানারা বিবি, এই দুইজনের মানে একদম পয়সা একদমই ঢুকছে না আর কি। আপনার নাম দুটো স্পষ্ট করে বলুন একবার। নাম শেখ নুরুল। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সমস্যা রয়েছে? হ্যাঁ স্যার। কি দিদির দুধ আপনার ওখানে, আপনার এলাকায় কি দিদির দুধ পৌঁছেছে? না, কিছু পৌঁছায়নি স্যার, সেই জন্য তো আপনাকে ফোন করলাম, এই সমস্যা টিভিতে দেখে আপনাকে জানালাম। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কি সমস্যা রয়েছে আপনার? কিছু সমস্যা নেই, ওটা তো আমি কমপ্লিট করে নিয়ে এসেছি। এইচডি অফিসে গিয়ে ওটা আমাদের যা করণীয় করে নিয়ে এসেছিলাম, তারপরে পঞ্চায়েত বলে কি ওটা স্বাস্থ্যসাথী কার্ড না হলে আপনার হবে না। তারপর আপনার এলাকায় কি দিদির দুধ পৌঁছেছে? না না, একদম আসেনি। ধন্যবাদ। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সমস্যার কথা উনি জানালেন এবং যেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, বাধা এড়িয়েও কিন্তু দুয়ারে দিদির দুধ।
সরাসরি আমরা ফোন কলে ছিলাম এবং সেখান থেকে কিন্তু উনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারের কার্ড করাতে গিয়েছিলেন উনি, এবং সেখান থেকে কিন্তু ওনার স্বাস্থ্যসাথী কার্ড এমনটাই দাবি করা হয়েছে এবং চাওয়া হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, সরকারের এই দুটি প্রকল্প নিয়েই কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন তিনি। আমি আবার চলে যাব, হুগলি থেকে রয়েছে আমাদের সোমনাথ প্রতিনিধি। সোমনাথ, বারবার করে এই প্রকল্পগুলো নিয়ে মানুষ কিন্তু অভিযোগ জানাচ্ছে। হ্যাঁ দেখো, বিভিন্ন প্রকল্প সেরকম, যেমন স্বাস্থ্যসাথী কার্ড উনি ঠিকই বলে অভিযোগ করেছেন। দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে যেরকম অনেক হাসপাতাল, নার্সিংহোমে তারা অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সেই যখন স্বাস্থ্যসাথী কার্ড তাদেরকে দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু তাকে সেভাবে যখনই স্বাস্থ্যসাথী কার্ড বলা হচ্ছে তখন সে পরিষেবা পাচ্ছে না। এরকম বারবার অভিযোগ উঠে এসছে, শুধু এক নয়, বারবার এই অভিযোগ উঠে এসছে। দেখা যাচ্ছে রেশন নিয়েও এরকম বিভিন্ন সমস্যা হয়ে উঠে এসছে, তারা ঠিকঠাক রেশন পাচ্ছে না। এরকম অভিযোগ যারা বিধায়করা যাচ্ছে তাদেরকে জানাচ্ছে, কিন্তু বিধায়করা তাদেরকে বলছে যে আমরা জানাবো, বিষয়টা আমরা দেখছি। কিন্তু 207টা বিধানসভা, 207টা যে পঞ্চায়েত আছে হুগলি জেলায়, 207টা যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েত ধাপে ধাপে দিদির কর্মসূচি করা হচ্ছে, যাওয়া হচ্ছে, বিধায়করা যাচ্ছে, গিয়ে তাদের অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ জানছে। কিন্তু বিভিন্ন জায়গায় গ্রামে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় কল আছে, জল নেই, রাস্তা বিভিন্ন বেশ কিছু অভিযোগ কিন্তু আমরা দেখেছি যে মানুষ রাস্তা, নিকাশি, জল, বিদ্যুৎ সমস্যা নিয়েও কিন্তু বেশ কিছু মানুষ অভিযোগ করেছেন, এবং তারা বারবার করে বলছেন যে রাস্তা, সড়ক যোজনার যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তারা সেই সমস্ত প্রকল্পগুলো কিন্তু থেকে বঞ্চিত। আমি চলে যাব পশ্চিম মেদিনীপুরের শুভ চক্রবর্তীর কাছে। শুভ, বারবার করে কিন্তু আমরা দেখেছি যে বিজেপির যে সমস্ত নেতা মন্ত্রীরা আসেন তারা এই পশ্চিমবঙ্গে এসে খাওয়া দাওয়া করেন, এবং সেখান থেকে তারা কিন্তু আগে থেকে একটা তাদের কর্মসূচি তৈরি করা থাকে। আমরা দেখেছি কিছুদিন আগে শতাব্দী রায় বীরভূমে এক জায়গায় গিয়ে তিনি দিদি দূত হিসাবে যখন পৌঁছেছিলেন, তখন তিনি তার এই খাওয়া নিয়ে একটা বাকবিতণ্ডা এবং রাজনৈতিক একটা জল্পনা তৈরি হয়েছিল। ঠিক তার পরের দিনই কুণাল ঘোষের সাথে শতাব্দীকে আবার কিন্তু রাস্তার ধারে খেতে দেখা গিয়েছে। বারবার করে কিন্তু বিজেপি এবং তৃণমূলের এই সমস্ত যে পৃথক যে কর্মসূচিগুলো রয়েছে তার কিন্তু সেগুলো বারবার করে উঠে আসছে। ফোন কল রয়েছে আমাদের আরো একটা, অরুণ দত্ত চৌধুরী পলতা থেকে। কি বলবেন আপনি, কি অভিযোগ রয়েছে? হ্যালো ম্যাডাম, আমার রেশন কার্ডে একটু গন্ডগোল আছে। ঠিক আছে, রেশন কার্ডে গন্ডগোল আছে। রেশন কার্ডে আমার ছেলের নাম আছে কিন্তু বাবার নাম অন্য। অনেকবার অভিযোগ জানিয়েও কোনো রকম সুরা হয়নি। পলতা থেকে ফোন করেছিলেন অরুণ দত্ত চৌধুরী, শুনলাম আপনার কথা। আপনার রেশন কার্ডে বলছেন আপনার নাম বদল করা হয়েছে, তাই তো? রেশন কার্ডে আমার ছেলের নাম ঠিক আছে, কিন্তু তার বাবার নামে ভুল আছে, যথেষ্ট ভুল আছে। ধন্যবাদ ফোন করার জন্য আপনাকে। শুনলাম আমরা, পলতা থেকে ফোন করেছিলেন, উত্তর 24 পরগনার পলতা থেকে অরুণ দত্ত চৌধুরী ফোন করেছিলেন। তিনি বলছেন যে রেশন কার্ডের নামের ভুল রয়েছে এবং তার ছেলের নাম ঠিক আছে, কিন্তু তার বাবার যে নামটা রয়েছে সেইখানে কিন্তু নামের বদল হয়ে গিয়েছে। এবং এই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের জেলার খবর, এবং জেলার খবরের মাধ্যমে আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আপনারা তুলে ধরতে পারবেন। 9531693409 এই নাম্বারে সরাসরি আপনারা ফোন করতে পারেন। আপনার এলাকার কি কি সমস্যা রয়েছে সরাসরি আমাদেরকে তুলে ধরুন 9531693409 এই নাম্বারে। স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বারবার করে কিন্তু এইগুলো নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু আমরা যেরকম দেখেছিলাম যে সরকারি হাসপাতালগুলোতে বারবার করে যখন বলা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তারপরেও কিন্তু হাসপাতাল থেকে তাদের নাকচ করা হচ্ছে, চিকিৎসা পরিষেবা থেকে মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে। যে সমস্ত প্রত্যন্ত এলাকাগুলো রয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার এখনো পর্যন্ত পৌঁছয়নি, এবং তারা অনেক মানুষ হয়তো জানেই না যে এই সমস্ত প্রকল্পগুলোর সুবিধা রয়েছে। বারবার করে এই সমস্ত প্রকল্পগুলো সম্বন্ধে অবগত করার জন্যই মানুষ কিন্তু দিদির দূত এরা পৌঁছে যাচ্ছে এই
সমস্ত গ্রামগুলিতে, এবং তারপরেই কিন্তু তারা বাধার মুখে পড়তে হচ্ছে। আমি চলে যাব পশ্চিম মেদিনীপুরের শুভ চক্রবর্তীর কাছে। তোমাকে যেমনটা বলছিলাম আমি, যে তৃণমূলের এই শতাব্দী রায়ের যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে খাওয়া নিয়ে একটা বড় ধরনের রাজনৈতিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই নিয়ে কি বলবে? কিছুদিন আগে আমরা দেখেছি কিন্তু এই ব্যাপারটা, তারপরের দিনই কিন্তু দেখা গিয়েছে কুণাল ঘোষের সাথে শতাব্দীর একটা খাওয়া দাওয়া, তারা সকালবেলা বেরিয়েছেন এবং সকালবেলা তারা মর্নিং ব্রেকফাস্ট করেছেন রাস্তায়। দেখো, একেবারেই যদি দিদির দুধ প্রকল্পটি বা এই কর্মসূচিটি বলা যেতে পারে এটা রাজনৈতিক বিশ্লেষকদের, এবং শুভ তোমাকে আমি আরেকবার মনে করিয়ে দেবো যে বলা হয়েছে যে শতাব্দী রায় শুধুমাত্র ছবি তোলার জন্য ওখানে গিয়েছিলেন, এবং খাওয়ার থালা নিয়ে তিনি যখন বসেছিলেন বলা হয়েছে যে বারবার করে বলা হচ্ছিল যে তিনি শুধু ছবি তোলার জন্যই তিনি ওখানে বসেছিলেন, এবং ছবি তোলা হয়ে গেছে, তিনি উঠে চলে গেছেন। একেবারে আমি যে প্রসঙ্গটা বলতে চাইছিলাম যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিদির দুধ প্রকল্পটা সেফটি ভালভ থিওরির মতো কাজ করছে তৃণমূল সরকারের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে। মানুষের ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন প্রকল্প নিয়ে, বিভিন্ন কর্মসূচি নিয়ে, বিভিন্ন না পাওয়ার জায়গা নিয়ে যেটা জমে উঠেছে, সেটা কোথাও গিয়ে একটা বহিঃপ্রকাশের জায়গা প্রয়োজন হয়ে পড়েছিল। সেই বহিঃপ্রকাশ বিরোধী দলগুলি যাতে না ফায়দা নিতে পারে, সেইটাকেই কিছু অবদমিত করার উদ্দেশ্য নিয়েই হয়তো এই প্রকল্পের সূচনা, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। যে প্রসঙ্গটা কথা হচ্ছিল শতাব্দী রায়ের প্রসঙ্গে, যে একটা অভিযোগ এসেছে, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ এসেছে যে তিনি শুধুমাত্র ক্যামেরার সামনে ছবি তোলার জন্যই বসেছিলেন খেতে। অর্থাৎ এই দিদির দুধ কর্মসূচিতে যে বিভিন্ন প্রকল্প মানে প্রোগ্রাম শিডিউল যেটা রয়েছে, সেই শিডিউল অনুযায়ী কোনো একটি জায়গায় গিয়ে খেতে হয়। এখন তৃণমূল দলের বেশ কিছু নেতা নেতৃত্ব রয়েছেন যারা ওই কাঁচের ঘরে এটির মধ্যেই থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছেন। গ্রামের মানুষের কাছে পৌঁছানোটা তাদের একটা অসাধ্য সাধন হয়ে পড়েছে, দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ভাবভঙ্গি বা এই পরিস্থিতি যাতে অচিরেই দূর হয়, সেই উদ্দেশ্যই কিন্তু ছিল দিদির দুধ প্রকল্পের বিভিন্ন সারাদিনের কর্মসূচির মধ্যে একটি অন্যতম কর্মসূচি। অনেক পরিকল্পনা মাফিকই এই পুরো কর্মসূচিটা সাজানো হয়েছে, যেখানে রাত্রিবাসের কথাও বলা হয়েছে গ্রামের মানুষজনের মধ্যে থেকে। তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে চেয়েছেন যে মা মাটি মানুষ যে সরকারের স্লোগান, যে দলের স্লোগান, সেই মা মাটির অর্থাৎ মাটির কাছাকাছি নেতৃত্ব, এইটা মানুষকে ভীষণভাবে বোঝাতে হবে। এইটা বাস্তবিক করতে চেয়েছেন উপর নেতৃত্ব, কিন্তু কোথাও গিয়ে দলের কিছু নেতা নেতৃত্ব বা এমএলএ এমপি তারা মাটির টানটাই হারিয়ে ফেলেছে। আর তাদেরকেই দেখো, যদি দেখা যায় এই টোটাল যে সময়টা, সেই সময়ের মধ্যে তাদেরকেই কিন্তু সাধারণত বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। রায়গঞ্জের বিধায়ক যেখানেই গেছেন তাকে কিন্তু সেইভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়নি, মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়নি। কারণ বেশ কিছু নেতা নেতৃত্ব রয়েছেন, যারা পদাধিকারী রয়েছেন, যারা এখনো পর্যন্ত শিকড়ের টানটা ভোলেননি। অপরপক্ষে বেশ কিছু নেতৃত্ব রয়েছেন যারা নামে মাত্র জননেতা, কিন্তু জনগণের সাথে সম্পর্ক কোথাও গিয়ে সরাসরি শুভ তোমাকে আমি বলবো যে আমাদের উত্তর দিনাজপুর থেকে আরেকটা ফোন কল এসেছে। উদিত পাল, কি অভিযোগ রয়েছে আপনার? যান্ত্রিক ত্রুটির কারণে কলটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সরাসরি চলে যাব যেই কথা নিয়ে আমরা আলোচনায় ছিলাম, সেই আলোচনায় চলে যাব আমরা। শুভ, হ্যাঁ, একেবারে যেটা আমি বলছিলাম যে দলের একাধিক নেতৃত্ব রয়েছে। রায়গঞ্জের বিধায়কের দিকে যদি তাকানো যায়, তিনি শুরুর দিন থেকে অর্থাৎ জানুয়ারির 11 তারিখ থেকে তার যে কর্মসূচি শুরু হয়েছে, সেখানে তিনি যেখানেই গেছেন তার ক্ষেত্রে কিন্তু কোথাও বিক্ষোভ বা মানুষের ক্ষোভের মুখে তাকে পড়তে হয়নি। ঠিক একইভাবে যখন উত্তর চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের জুনমালিয়াকে পর্যন্ত কিন্তু একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কোথাও দেবাংশুকে গাড়ি ঘিরে তাকে গ্রামে প্রবেশ করতে পর্যন্ত দেওয়া হয়নি, এমন চিত্র আমরা দেখেছি। অর্থাৎ তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছেন যে মামাটি সরাসরি চলে যাবো আমাদের ফোন কলে উত্তর দিনাজপুর থেকে উদিত পাল, কি বলছেন আপনি? কি অভিযোগ রয়েছে আপনার? ম্যাডাম, বলছি যে আমাদের যে রায়গঞ্জের যে বিধায়ক যিনি আছেন, উনি দিদির কাজগুলো যা করছে খুব ভালোভাবে করছে। আমি আমাদের এখানে কোনো অবজেকশন পাচ্ছি না। সবসময় লোকের পাশে থাকছে, সবসময় লোকের
কোনো অসুবিধা হচ্ছে কিনা তা দেখছে। দাদা সবসময় মানে আমাদের পাশে আছে। আর একটু স্পষ্ট করে বলুন কি সমস্যা রয়েছে। হ্যালো, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বলুন। বলছি সমস্যা সেরকম আমাদের উত্তর দিনাজপুরে কোনো কিছু নেই, কারণ আমাদের যে রায়গঞ্জে যে বিধায়ক যিনি আছেন আমাদের কৃষ্ণ কল্যাণী মহাশয়, তো উনি আমাদের সবসময় আমাদের পাশে আছেন। আমাদের সবকিছু আমাদের আমাদের জেলা যে আছে সবসময় চোখে চোখে রাখছেন, কোনো অসুবিধা নেই, লোকের পাশে দাঁড়াচ্ছেন, লোকের মানে সাহায্য করছেন, সে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে সমস্যা বলতে কোনো কিছু নেই। ধন্যবাদ। আমরা কিন্তু একটা পজিটিভ দিক দেখতে পারলাম, অর্থাৎ বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কথা তিনি বললেন। দক্ষিণ দিনাজপুর থেকে ফোন কলটা আমরা পেয়েছিলাম, উত্তর দিনাজপুর থেকে আমরা ফোন কল পেয়েছিলাম এবং সেখান থেকে সরাসরি কিন্তু তিনি জানালেন যে তার এলাকাতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে তার এলাকাতে কোনো রকম সমস্যা নেই এবং তিনি ভীষণ ভালো রয়েছেন এবং তার এলাকা কিন্তু একদম সুরক্ষিত রয়েছেন। এইরকমই সব জিনিস নিয়ে কিন্তু আপনারা ফোন করতে পারেন। আপনারা 9531693409 এই নম্বরে জেলার খবরে আমরা প্রত্যেক দিন নিত্য নতুন ভাবে কিন্তু আপনার কাছে তুলে ধরার চেষ্টা করি। অন্যান্য বিষয় নিয়ে আপনার সমস্যার কথাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকের মতন জেলার খবর এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।